এনার্জি লেভেলটা কমে আসছিল আস্তে আস্তে। এখন কিন্তু অলরেডি বুস্ট শুরু হয়ে গেছে, এনার্জি বুস্ট হয়ে গেছে আমার শরীরে। এখন আর কোনো কষ্ট মনে হচ্ছে না, এখন কিছু মনে হচ্ছে না, এখন যা বলে তাই করে দিতে পারবো। মানে এমন একটা এনার্জি চলে এসেছে ভেতরে, এত ভালো একটা এনার্জি, মানে এনার্জেটিক পাওয়ার কাজ করছে ভেতরে। ওকে দাদা বলা কিছু না, তোমার দুজনে একই বয়সে। কীভাবে খাচ্ছ? জামাই আদর। জামাই আদর। আমি বুঝতে পারছি না। ভয় পাচ্ছ? আসো। না না দেখে শুনে গাড়ি চালাস। টাটা, গুড নাইট। তো চলো, বাড়ির থেকে বেরিয়ে গেছি। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আর এটা আমার কিন্তু ফার্স্ট ব্লগ, যেই কারণে আমার কাছে সম্পূর্ণ সেট আপ নেই। গোপ্রো আছে বা অ্যাকশন ক্যামেরা আছে, অথচ আমার কাছে মাইক্রোফোন ছিল না সেই সময়। আর এখন যেটা দেখতে পাচ্ছ দুপাশে, এটা হচ্ছে আমার পাড়া। ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি, এখানেই খেলেছি। যাই হোক, এই জায়গাটাকে এখন আপাতত কিছুদিনের জন্য বিদায় জানিয়ে যাচ্ছি পাহাড়ের রাস্তায় বা স্বস্তির জায়গায়। আরেকটা কথা বলি, আর আমি যেখান থেকে শিখেছি এইসব নেশা আমাদের ঢুকেছে বা এই নেশায় আমাকে জড়িত করেছে, যে অ্যাডিক্টেড করেছে, সেই হচ্ছে প্রীতম। এই যে ডান দিকে যার দোকানটা দেখতে পাচ্ছ, কাঠমিল, এবং এই যে প্রীতম এন্টারপ্রাইজের দোকানটা, তো এই আমাকে এইসব নেশার মধ্যে অ্যাডিক্টেড করেছে। যাই হোক, ও যেতে পারছে না, এবার কোনো কারণে সমস্যা আছে ওর। আমি ওর সাথেই বেসিক্যালি ফার্স্ট যাই। বাবা হাইরোডে তখন ছিল ভোটের সময় যাচ্ছিলাম, এই জন্য পুলিশ খুব চেকিং করছিল। তো এখন যাবো পাম্পে ফিউলটা আপ করাতে। ফিউল লেভেল পুরো 0। তো পাম্পেই আমার সঙ্গেই যাবে, সে পাম্পে আসছে। পাম্পের অলরেডি চলে এসেছি কিনা তাও জানি না। পাম্পে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ওর সঙ্গে থাকো। পৌঁছে গেছি পাম্পে ফিউলটা আপ করাচ্ছি। গাড়িতে একটু তেল ছিল না, তো একটু ছিল হয়তো, তাও 950 টাকার তেল লেগেছে আপাতত, গাড়িতে ঢুকে গেছে। তো আমার সঙ্গে যাবে, সামনে হয়তো ওয়েট করছে আমার জন্য। তো এখান থেকে আগে বেরোই, এখান থেকে বেরিয়ে যাবো, তেল ভরে দাঁড়াবো না। আর আরেকটা কথা, মানে এই যে লো সিসির গাড়িগুলোতে সমস্যা হয় কি, বেশি স্পিড তুললে গাড়িগুলো আনব্যালেন্সড হয়ে যায় বা ব্যালেন্স হয় না। তো এনএস গাড়িটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি এখনও অবধি। মানে গাড়িটা আমি 30,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি অলরেডি। তো তো ঠিক আছে, চলো, নিজের কাছে যখন দামি বাইক নেই, যেটা আছে সেটাকে নিয়ে ভাবো, যেটা নেই সেটাকে নিয়ে ফোকাস না করাই ভালো। তবে এই গাড়িটাও যথেষ্ট ভালো স্পিড আমার জন্য, ওই 80-90 ওঠে, মানে ঠিকঠাক চলে, তো অসুবিধা হয় না। ক্রস করে নেবো, বা এর আগেও অনেকগুলো ট্রিপ করেছি এই গাড়িটা দিয়ে। তো ভবিষ্যৎ ইচ্ছা আছে এই গাড়িটা দিয়ে আরও ট্রিপ করবো। এনএস দুটোটা খুব ভালো বাইক, কিন্তু এনএস যারা যত্ন করে ইউজ করছে সবার জন্যই ভালো। আমারটা 160 সিসি তবে। তো যেহেতু এটা আমার প্রথম ব্লগ, ক্যামেরা সম্বন্ধে নলেজ রয়েছে, এডিটিং সম্বন্ধে নলেজ রয়েছে, সবই নলেজ রয়েছে, কিন্তু যে কোনো কাজ প্রথমবার করতে গেলে কারোর হেল্প ছাড়া বা কারোর পরামর্শ ছাড়া করতে গেলে একটু ভুলভাল হয়। তো ভুল ত্রুটিগুলো মাফ করে দিও। এখানে আমার ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক নেই, আমি বুঝতে পারছি এই ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক নেই বা ভয়েসটা ঠিক নেই, তো এগুলো আমি ঠিক করে নেবো, এই ব্যাপারগুলো। তো এখন তো আর করতে পারছি না, যেহেতু হয়ে গেছে এই ব্লগটা। নেক্সট ব্লগ থেকে চেষ্টা করবো যে আরও বেটার এক্সপিরিয়েন্স নিয়ে বেটারভাবে দেখানোর তোমাদের জিনিসগুলো। আমি এর আগে অনেক বাইকারের ব্লগ দেখেছি, ব্লগ দেখে মনে হয়েছিল যে খুব ইজি জিনিসটা, কিন্তু যে মনে করে জিনিসটা তো ইজি, অতটা ইজিও নয় একটা ব্লগ তৈরি করা। মানে হয়তো অনেকে বলে যে যেটা পারবো করতে, কিন্তু করাটা খুব চাপের, এটা আমি মানি। জাহাজ চকচকে রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছি আমার বাইক নিয়ে, NS 160। আর শান্তিপুর বাইপাস ক্রস করলাম, ডান দিকে কিছু ফুল গাছ লাগানো, লাল লাল ফুল হয়েছে। যদি কেউ শান্তিপুর থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে ফুল গাছের নামটা কি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলোকে।
আর 5-7 মিনিটের মধ্যে কৃষ্ণনগর পৌঁছে যাব। পৌঁছে গিয়ে ওখান থেকে দাঁড়াবো না, স্টে করবো না, একদম চলে যাবো পলসন্ধ্যায়। তো আর হচ্ছে এই রাস্তাগুলো এত সুন্দর করে দিয়েছে এই সময়। এই রাস্তাগুলোর থেকে রীতিমতো বাইকের থেকেও টোল নেওয়া উচিত, এত সুন্দর করেছে। সিরিয়াসলি বলছি, 10-20 টাকা টোলও নেয় তাও কোনো যায় আসবে না, মানে এত সুন্দর করে দিয়েছে রাস্তাটা। যদিও রাস্তাটা দেখে মনে পড়লো এইখানে আমি একটা প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম অমিত আর উপাসনার, শান্তিপুরে বাড়ি ওদের। এখানে কিছু বাইকের শট নিয়েছিলাম ওদেরকে বসিয়ে বাইক চালান্ত অবস্থায়। তো বেশ রিস্কি ছিল শটটা, কিন্তু শটগুলো হওয়ার পরে সত্যি খুব ভালো ছিল শটগুলো, যেটা হচ্ছে ওরা প্রশংসা করেছে। আরও ওদের সব রিলেটিভরাও প্রশংসা করেছে। রীতিমতো যখন প্রি ওয়েডিংটা প্লে করেছিলাম আমাদের বিয়ে বাড়িতে, তখন সবাই সিটি মেরেছিল প্রি ওয়েডিংটা দেখে। এটা হলো কৃষ্ণনগরের 4 গেট বলা হয় এটাকে বলা হয় কৃষ্ণনগরের 4 গেট। তো এখান থেকে আমরা সোজা যাব বহরমপুরের দিকে বলতে আমরা দাঁড়াবো বহরমপুরে একবারে পলসন্ধ্যায় পাপ্পু ধাবা নামে একটা ধাবা আছে যেখানে যাব। তো আমার রাইডার যে আমার সাথে ছিল সে আসছে ইয়াম্মা অ্যারোস নিয়ে। সে আমার আগে অনেক বেরিয়ে গেছে। যাই হোক, আমি কিছু কারণের জন্য দাঁড়িয়েছিলাম, তো হয়তো সামনে ওয়েট করছে বা করবে। তো এইখানে একটা সামান্য চায়ের ব্রেক নিয়েছিলাম, যদিও কথা ছিল না নেওয়ার, মানে চায়ের ব্রেক নেওয়ার কথাই ছিল না, মানে দাঁড়ানোর কথা ছিল না, একবারে দাঁড়ানোর কথা ছিল বহরমপুর গিয়ে। বহরমপুর মিনস পলসন্ধ্যা, বহরমপুর পার করে। তো সামনে বাদিকে চেকিং হচ্ছে, অনেক গাড়ি ভাড়া ধরছে। আমরা ধরে নিই এসব রাইডিং গিয়ার বা লাগেজ দেখে ধরে নিই, জানি সব কিছু আছে। বাড়ি থেকে প্রায় 65 কিলোমিটার রাইড করে চলে এসেছি প্রথম টোল গেটে বা টোল প্লাজাতে। এটা হচ্ছে বেথরৌড়ি ক্রস করে টোল প্লাজাটা পড়ে। আর এখান থেকে বহরমপুর মোটামুটি অ্যাপ্রক্স 40 কিলোমিটার বা 45 কিলোমিটার হবে। তো রাত এখন অনেকটাই ঘনিয়ে এসছে, মানে সন্ধ্যা শেষ, এখন রাত শুরু হচ্ছে। তো এই রাস্তাটা একটুখানি এখান থেকে কিছুটা দূর অব্দি একটু ভয় যেমন হচ্ছে রাস্তার ডান দিকটা বালির গাড়ি বা পাথরের গাড়িতে হয়তো প্রেশারে ডেবে গেছে দীর্ঘ গরমের ফলে। তো এই জায়গাটা খুব সাবধানে চালাতে হবে গাড়িটা, মানে যারা আগে এসছো তারা তো জানোই, আর যারা আসোনি কোনো দিনও তারা একটু সাবধানে চালিয়ে এই জায়গা। এখান থেকে অন্তত বহরমপুর অবধি বেলডাঙ্গা রাস্তাগুলো খুব খারাপ। এখন রয়েছি বহরমপুর বাইপাসটা কিন্তু হয়ে অনেকটা সুবিধা হয়েছে। যখন আমরা আগে এখান থেকে যেতাম, মানে আমি আগেও গেছি, বললাম রাইডে, কিন্তু ব্লগ ফার্স্ট করছি। তো আগে যখন যেতাম আমরা কিন্তু বাঁ পাশ দিয়ে ঘুরে সেই সিটি হয়ে রোডে উঠতাম, আমরা বহরমপুর ব্রিজের ওঠার আগে সিটি হয়ে আবার ব্রিজটায় উঠতাম। এখন কিন্তু আর সেই ঝামেলাটা নেই, এখন ডিরেক্ট বাইপাস হয়ে গেছে, যেই কারণে ওটা টাইম কমে যাচ্ছে আর রাস্তাটা ভালো পেয়ে যাচ্ছি। ও বহরমপুর বাইপাসটা ক্রস করেই কিন্তু আমরা চলে যাবো পাপ্পু ধাবাতে, যেখানে আমাদের প্রথম ছিল ডেস্টিনেশন, মানে পাপ্পু ধাবাকে তার বাড়ির থেকে বেরিয়ে। কিন্তু মাঝখানে দুবার দাঁড়ানো হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, আমি ভিডিওটা বানাচ্ছি, একটু লেট হবেই আমার। আর সামনে রয়েছে নিরুপম দা, হয়তো আমরা আগে গিয়ে ওয়েট করবে সেখানে। চলে এসেছি সামনে পাপ্পু ধাবা, বাঁ দিকে দেখা যাচ্ছে। তো এখানে আমার যে কোরাইটার আছে সে পৌঁছে গেছে আমার আগেই, এসে আমার জন্য ওয়েট করছে। স্কুটি নিয়ে এসছে, এটা বলা হয়নি, এতক্ষণ পরেও বললাম, যদি আগে বলেছি অ্যারোস, যারা স্কুটি চেনে তারা বুঝে গেছে অ্যারোস নাম শুনেই। আর যে এসছে স্কুটি নিয়ে সে হচ্ছে আমার আগে চলে এসছে, যদিও দেখতে স্কুটির মতো এটা, কিন্তু বাইকের থেকেও বাইকের মতোই পাওয়ার। এই যে অ্যারোস স্কুটিটা, আর এই যে নিরুপম সাহা এই এসছে আমার সাথে, কিন্তু একবার দেখাতে পারিনি ক্যামেরায়, বিড়ি ফিড়ি খাচ্ছে একটু, দম নিয়ে।
এখান থেকে ছোট্ট একটা ব্রেক নিলাম, চায়ের ব্রেক। এখানেই যদি আমাদের ফার্স্ট দাঁড়ানোর কথা ছিল, আমরা একটু লেট হয়ে গেছি। মানে আমি একটু ভিডিও বানাচ্ছি বলে আমার লেট হচ্ছে, কিন্তু নির্বমদা খুব জোরে চালাচ্ছে, স্কুটি নিয়ে প্রায় 100 মেনটেন করছে। আমি তো 90-80 মেনটেন করছি, নির্বমদা মানে 100-এর উপরে চলছে। ও মানে গিটে গিটে শক্তি বা গিটে গিটে এনার্জি আছে ওর। এখন এন্টার করে গেছি মালদার কাছাকাছি, প্রায় আছি। এখান থেকে মালদা হয়তো বেশি দূরে নয়, মানে ফারাক্কা ব্রিজ বলো বা আবার একটু পরে ধাবায় দাঁড়াবো। কিন্তু হঠাৎ খেয়াল করলাম বাদিকে এরকম জোনাকির মতন একগুলো আলো জ্বলছে, মানে লাইটই এগুলো, আমি অনেক দূর থেকে দেখছি বলে এরকম জোনাকি টাইপের মনে হচ্ছে। রাত্রেবেলা তো মানে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। যদি কেউ জেনে থাকো যেগুলো কী আমাকে একটু জানিও, আমার খুব জানার ইচ্ছে। তো এখানে দাঁড়ালাম না, কাউকে জিজ্ঞেস করবো বলে আমি বাইকের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাই করছিলাম একবার দেখার, তবুও দেখতে পাইনি, আমরা বুঝতে পারিনি জিনিসটা কী, কিন্তু খুব সুন্দর লাগছিলো জিনিসটা। ইলেকট্রিক জাংশন কিনা তাও হতে পারে, কেউ জানা নেই। যদি কেউ জানো আমাকে জানিও। অন্ত লেখা আসছে কোনো আওয়াজ হেলমেট পরা ছিল বলে আওয়াজটা বুঝতে পারিনি। জলের আওয়াজ হয়, বিরাট আওয়াজ হয়। তুমি খুলে দেখো, এমনি বুঝতে পারছো না, হেলমেটটা খোলো তারপর বুঝতে পারছো। এখন রয়েছি ফারাক্কা ব্রিজের ওপরে, প্রচণ্ড জামে পড়েছি। তবে এই ব্রিজটার সাথে পরিচিত আমি বহুদিন থেকে, মানে এখান থেকে ছোটোবেলায় মামাবাড়ি যেতে হতো ট্রেনে করে, তখন উঁকি মেরে মেরে দেখতাম জলের স্রোতগুলো, যদিও বাইকে করে দেখা যাচ্ছে না। তো আজকে বাইক নিয়েই সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, জাস্ট ব্যাপারটা ভালো লাগছে আর কি। এই ফিলিংসগুলো মানে বোঝানো সবাইকে সম্ভব না, অনেকে বোঝে না, অনেকে বোঝে, ঠিক আছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আগে ছোটোবেলায় এই ব্রিজটা ওয়েট করতাম মামাবাড়ি যাওয়ার সময় ট্রেনে করে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস অথবা দার্জিলিং মেল বা যে কোনো ট্রেনে যখন যেতাম তখন এই ব্রিজটা ওয়েট করতাম, কখন ব্রিজটা আসবে। মাকে বলতাম, মা একটু জানলার পাশে আমাকে দাও বা দরজার পাশে আমাকে দাও, একটু দেখবো। সে আমাকে মা ধরে রেখে দেখাতো। তো আজকে সেই ব্রিজের উপর দিয়েই আমি নিজে রাইড করে যাচ্ছি। আর সব থেকে দৃশ্যমান জিনিস হচ্ছে যেটা আর কি, এই ব্রিজের জল বা স্রোত এত সুন্দর লাগে দেখতে, সেগুলো না দেখলে বলবো যে দেখাটাই বৃথা। কিন্তু দেখাতে চেয়েছিলাম রাত্রেবেলা, দেখানো সম্ভব হয়নি, রাতে কিছুই দেখা যাচ্ছে না। আর ট্রেন থেকে যদিও জলের স্রোতটা দেখা যায়, যে বাঁধগুলো ছাড়ে যখন। ঠিক আছে, তো এখন মালদা এন্টার যেহেতু করে যাচ্ছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। যেখানে হোক দাঁড়িয়ে একটা জায়গায় খাবো। সামনে একটা হোটেল ধাবা আছে, পারদেশি ধাবা, সেখানে দাঁড়ানোর খুব ইচ্ছে। দাঁড়িয়ে বললাম পারদেশি ধাবাতে, পারদেশি ধাবা, এই ধাবাটাতে দাঁড়ালাম। এখানের খাবার সত্যি ভালো শুনেছি, সেই খাবার লোভে লোভেই দাঁড়ানো এখানে, আর যদিও খিদেও পেয়েছে। তো চলো ভেতরটা একবার তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই কত সুন্দর। এবং সব থেকে বড়ো, যারা বাঙালি আছো, ভেতরে একটা মায়ের মন্দির আছে সুন্দর, ওখানটা একবার ভিজিট করতে পারো। যে এই দৃশ্য দেখা যাচ্ছে সোজাসুজি, আর এই যে আমাদের নির্বাহন দা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। তো এই সোজাসুজি গেলে ওই যে মায়ের মন্দিরে দেখা যাচ্ছে ডান দিকে খাবার। এবং এখানে খাবার দাবার রেটিং বা খাবার দাবার টেস্ট সব কিছু কিন্তু দুর্দান্ত। তো এখানে যদি এখান থেকে আসো মালদা টাউনে, এখান থেকে খেতেই পারো, এই যে মায়ের মন্দিরটা। তো আমরা এখন যাচ্ছি যে পল্লব দা খাচ্ছে রাতে ভাত। ওকে দাদা বলা কিছু নেই, তোমার দুজনে একই বয়সে। কীভাবে খাচ্ছ? জামাইয়া তো বুঝতে পারছি না, একদম পুরো বাঙালিয়ানা, পুরো 100% বাঙালিয়া। এভাবে দেখাচ্ছি পরে, একটু নির্মলতা দেখাচ্ছি একটু পরে। অর্ডার করেছিলাম রুটি, কিন্তু রুটির কিছু নেই এখানে। এটা হচ্ছে বাটার তন্দুরি আর চিকেন, আর এগুলোর মূল্য মাত্র 20 টাকা করে। হয়তো অনেকে চিকেন 3 পিস 150 টাকা, অনেকে সব জাঁকজমক মানে দেখে অনেকে ঢুকে যায় না পয়সার ভয়ে, ভাবে যে পয়সা বেশি নিয়ে বেশি। বাদিকে দেখো পুরো কত সুন্দর একটা রেস্টুরেন্ট, লাইটিং টাইটিং করা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে। তো
আমরা এখন যা বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখন শিলিগুড়ির দিকে বেরোচ্ছি। এখান থেকে শিলিগুড়ি মোটামুটি অনেকটাই সময় লাগবে, তবে মাঝখানে একবার দাঁড়াবো আমরা। দাঁড়াবো এই কারণেই, কারণ আমার লাগেজটাকে পেছনে বাঁধতে হবে, কারণ আমার যেখানে সিট সেখানে আমার লাগেজটা নেওয়া, কারণ আমার বাইকে আমার ভাই যাবে। ওরা ডবল এসছে ইসলামপুর থেকে, আমার ভাই উঠবে ইসলামপুরের একটু আগে, ঠিক ওই জায়গাটার নাম হচ্ছে ধানতলা, আমার মামা বাড়ির ওখানটা। তো ও উঠবে, ওই জায়গাটা রিস্কি, এই কারণে আমি রায়গঞ্জ দাঁড়িয়ে একবার আমার লাগেজটাকে ঠিকঠাক করে নেবো। ওইখানে দাঁড়ানো ঠিক হবে না। দেখো রাতের রাইডগুলো একদিকে আছে অ্যাডভান্টেজ, আবার ডিঅ্যাডভান্টেজও আছে। যেমন কোনো সিন আমি দেখতে পাচ্ছি না আশেপাশে, মানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় অত স্পষ্ট উঠছে না, অথচ রাতের জার্নিতে একটু রিস্কি হয় ভালো লাইট না হলে। আবার সুবিধাগুলো কী কী? সুবিধাগুলো হচ্ছে কোনো জ্যাম থাকে না, কোনো রোদ থাকে না, সুন্দরভাবে মানে চলে যাওয়া যায়, অনেকটা রাস্তা কভার করা যায়। তো এখন আমরা রয়েছি রায়গঞ্জের ভেতরের দিকে, মানে রায়গঞ্জের রেলগেটের দিকে যাচ্ছি, রায়গঞ্জ রেলগেটের দিকে। তারপরে গিয়ে শিলিগুড়ি মোড়, যদিও বাইপাস চালু হয়নি এখন, আমি যখন যাচ্ছিলাম এইটাতে। তো এইখানে আমার মানে দাদার বিয়ে হয়েছে, এই যে বাহাতের রাস্তা যেখানে দাঁড়িয়ে আছে পুলিশ, এখান থেকে চলে গেলে আমার বৌদির বাড়ি সামনেই। ট্রেনে করে আসার সুবিধা, বা বাইক করে আসলে যাওয়ার সময় দেখা করব। এখন রাত হয়ে গেছে, সেই কারণে আর দেখা করবো না। রায়গঞ্জ যে শিলিগুড়ির মোড় সেখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চা খেলাম। চা খেয়ে এখন টান বেরিয়ে যাচ্ছি লাগেজ ফাগেজ সেট করে, একদম ধানতলায় দাঁড়াবো। বাইকে তুলে আর ওখানে আর দাঁড়াবো না, জাস্ট ওকে তুলতে যতটা সময় লাগবে ওইটুকু টাইমই। কারণ এই রাস্তাতে সবাইকে রিকমেন্ড করছি আমি, মানে যেহেতু আমি ছোটোর থেকে এই রাস্তায় চলাফেরা করি, এই দিকটাতে আমি আসি বা এই দিক সম্বন্ধে জানি, সেই কারণে বলছি তোমরা রায়গঞ্জ থেকে শিলিগুড়ির মধ্যে, মানে রায়গঞ্জ থেকে ইসলামপুর অবধি কোথাও দাঁড়ানোর চেষ্টা করবে না, এই রাস্তাটা সেফ না। মানে এখানে অনেক আগে অনেক ইনসিডেন্ট, অনেক ঘটনা ঘটেছে, যেই কারণে, বা এখনও ঘটে হয়তো, আমরাও জানি না বা জানতে পারি না। এখান থেকে রোড আছে যেটা বদলবাড়ি হয়ে, রায়গঞ্জ হয়ে বদলবাড়ি হয়ে, যেটা ইসলামপুরের দিকে ওঠে। হ্যাঁ, বেঙ্গল টু বেঙ্গল রোড। রাত্রেবেলা ভুলেও এই রাস্তাটাকেও ধরবে না, ধরলে যখন তখন বিপদ হয়ে যেতে পারে। এখন ঢুকে গেছি কিষানগঞ্জ, মানে এটা বিহারের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। তো এই দেখো লাইট পোস্টগুলো কত সুন্দর সুন্দর করেছে, মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ টাইপের। তো সামনে কিষানগঞ্জ ব্রিজ আছে, ব্রিজটা শুনেছি খুব ভালো করেছে। মানে তো এই যে এন্টার করে গেছি কিষানগঞ্জ ব্রিজের ওপরে উঠছি, তো বাদিকে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। তো এখানে আগে যখন আসতাম, আজ থেকে 5 বছর আগের কথা বলছি, 5 বছর আর 5 বছর পরে কিন্তু হিউজ ডিফারেন্স, মানে সত্যি পার্থক্যটা এতটা বেশি যে চেনা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আগে এখান থেকে যে ভাঙা রাস্তা ছিল, যাওয়াটা খুব কষ্ট ছিল, আর এখন এই ব্রিজটা দেখো একদম তেলের মতো চকচকে সুন্দর ব্রিজ করে দিয়েছে। আর এই ব্রিজটা পার করলেই আমার মামা বাড়ি চলে আসবে। মানে তো এইখানে আমি বাইক নিয়েও আসতাম আগে, বা আমার বাইক নিয়ে এসেছি অনেক ঘুরতে। তো তখনকার এই কিষানগঞ্জ আর এখনকার কিষানগঞ্জের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, মানে আকাশ পাতাল বলা যায়। তো দেখো এখানে লাইট এত উন্নত ছিল না আগে এরকম, এখন যতটা উন্নত করেছে এতটা উন্নত ছিল না। এই জায়গাটার নাম ধানতলা, ইসলামপুরের থেকে একটু আগে। তো এইখান থেকে আমি ভাইকে তুলতে হবে। তো আমি স্বপ্ন করে কল্পনা করতে পারি রাত্রি 1টার সময় আমাকে দাঁড়াতে হবে এখানে, মানে খুব চাপের। এখানে রাত্রি 1টার সময় দাঁড়ানোটা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে। মানে এখানকার টনিক লোকাল লোকই বেরোতে ভয় পায় রাত্রিবেলা এখানটা। যদি ধানতলার আশেপাশে কেউ দেখে ভিডিওটা দেখে থাকো, কমেন্ট করে অবশ্যই। ধানতলা জায়গাটায় এখানে রাত্রির 2টোর সময় আসতে সত্যি একটা চাপের ব্যাপার। এখানে দাঁড়িয়েছি আমি, মানে কল্পনার মতো একটা ব্যাপার লাগছে। তো এখানে তুলে আর কোথাও দাঁড়াদাঁড়ি সিন নেই, এখন টান ইসলামপুরে গিয়ে ব্যাগটা লাগেজটা ঠিক করবো। এখন যেভাবে আছে সেইভাবে বসে থাকবো। চলো 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 একটু এটা অ্যাডজাস্ট করে বস, পরে ঠিক করে দিস এইটা গিয়ে। টাকা কালেকশন করে না রে? ইসলামপুর, চাপড়া, ঘোষপাড়া সব পার করে এসে ফাইনালি চলে এসেছি শিলিগুড়িতে। ঢুকে গেছি আমরা, এখন শিলিগুড়িতে ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো পাহাড়, যেটার জন্য সারা রাত জার্নি করা। তো শিলিগুড়ি সিটির মধ্যে ঢুকে গেছি এখন। তো এখান থেকে রিটার্ন নিতে হয়, মানুষ কোথায় যাবে?
সিকিমের রাস্তাও যাওয়া যায়, আবার দার্জিলিংও যাওয়া যায়। শিলিগুড়ির থেকেই মানে ডিসিশন নিতে হয় সবাইকে। তো আমরা যাব সিকিমের দিকে, তো সিকিমের রাস্তাতেই বেছে নেবো। তার আগে যাবো নিরুপমদা, এখানে নিরুপমদা যা আছে আমাদের সাথে স্কুটি নিয়ে এসছে অ্যারস, সে এখানে থাকতো আগে শিলিগুড়িতে। তো শিলিগুড়ি সবই চেনে, আশেপাশে সব গলি গালা সব চেনে, মানে ওর বাড়ি বলতে পারো এটা শিলিগুড়ি, মানে সেরকমই। তো কিছু জায়গায় নিয়ে যাবে ঘুরতে আমাদের। এখন যেহেতু আমরা এখন পাড়ার রাস্তায় যাবো না, সামনে একটা রাস্তা রিস্কি আছে, মানে জঙ্গল, ওখান থেকে পশু পাখি বা হাতি গন্ডার এসব যাই হোক বেরিয়ে আসে। তো রাস্তাটা রিস্কি হয়ে যাবে বলে ওই রাস্তাটা ধরছি না এখন, একটু বেলা মানে আমরা আগেই পৌঁছে গেছি অনেক আগে, যখন আসার কথা ছিল শিলিগুড়িতে তার আগে পৌঁছে গেছি। এখন কিছু টাইম আমাদের এখানে কাটাতে হবে, স্পেন্ড করতে হবে। আকাশে হালকা আলো স্পর্শ করেছে, যেই জন্য বেরোলাম। তাও রিস্কি রাস্তাটা, এখন গাড়িটা খুব স্লো যাচ্ছি, কারণ এই রাস্তায় যখন তখন হাতি বেরিয়ে আসে। সেই কারণে টনিক আমরা 1 ঘন্টা ওয়েট করলাম শিলিগুড়িতে। 1 ঘন্টা পরে এই রাস্তাটা ধরলাম, মানে সেবকে যাওয়ার রোডে এটা, ঠিক আছে? এই রাস্তাটা পড়বেই তোমাদের যদি সিকিমে আসতে হয় বা গ্যাংটকে আসতে হয়, এই রাস্তার ওপর দিয়ে আসতে হয়, একটাই রাস্তা। তো এই রাস্তাটা একটুখানি পশুদের ভয় আছে, রাত্রিবেলা ওরা বেরিয়ে আসে তো যখন তখন, সেই কারণে 1 ঘন্টা ওয়েট করে এখন বেরোলাম। এখন ফাইনালি আস্তে আস্তে এগোই। তো ফাইনালি যার জন্য সারা রাত কষ্ট করা, যার জন্য সারা রাত এত কিছু করা, যার জন্য আসা, সেটা কিন্তু দেখা পেয়ে গেছে অলরেডি বন্ধু। তো এখন আমার শরীরে কিন্তু এনার্জি লেভেলটা কমে আসছিল আস্তে আস্তে, এখন কিন্তু অলরেডি বুস্ট শুরু হয়ে গেছে, এনার্জি বুস্ট হয়ে গেছে আমার শরীরে। এখন আর কোনো কষ্ট মনে হচ্ছে না, এখন কিছু মনে হচ্ছে না, এখন যা বলো তাই করে দিতে পারবো। মানে এমন একটা এনার্জি চলে এসেছে ভেতরে, এত ভালো একটা এনার্জি, মানে এনার্জেটিক পাওয়ার কাজ করছে ভেতরে। তো চলো বন্ধু, চলো 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 তাড়াতাড়ি যাই ওর কাছে। আর এখানে আবার রয়েছে আমার সারা রাতের পার্টনার, মোটামুটি 550 কিলোমিটার চালিয়ে 550 কিলোমিটার চলেছে এই গাড়িটা, আর সঙ্গে এই গাড়িটা, এটা 550 থেকে একটু বেশি, ওই 10 কিলোমিটার বেশি। কারণ এর বাড়ি চাকদা, আমার এই পায়রাডাঙ্গা, আমি পায়রার থেকে এসেছি, জায়গা থেকে এসছে। তো আমি এখন চলছি পাহাড়ের মধ্যে দিয়ে, গাড়ি চালাচ্ছি, নিজের বাইক চালাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়ে। এটা মানে প্রচণ্ড মানে ভেতরে যে কী হচ্ছে এখন, মানে একটু ভাষায় প্রকাশ করা আমার দ্বারাই সহজে হয় না আর কি। তাই তোমরা একটু বুঝে নাও যে কী হচ্ছে, বা তোমরা তো দেখতে পাচ্ছ আশেপাশের সিনগুলো, এগুলো দেখে মানে আমি মানে ভাষাহীন হয়ে গেছি। মানে ভেতরে অনেক কিছু হচ্ছে, কিন্তু বলতে পারছি না কিছুই। যাই হোক, রীতিমতো আমার সাথে পাহাড়ের একটা প্রেম ভালোবাসা আছে, ঠিক আছে? বাইক নিয়ে আমি এত দূরে আসি এই একটাই কারণে, যেখানে এই জন্য বাড়িতে আমাকে মানে সাপোর্ট করে না, বা আমার সমর্থনে কেউ আসে না। আর ঘোরাঘুরি, বাড়ির আমি একটু বেয়ারা ছেলে ছোটো থেকেই, যে কারণে বাড়ি থেকে আমাকে কিছু করাতে পারেনি এখনও অবধি, যেটা মন চায় সেটাই করি। আর সেই জন্যই চলে এসেছি নিজেরকে খুঁজতে, নিজের মানে খুঁজতে, জীবনের মানে সব কিছু আমি যেন এখানে আসলেই পাই। পাহাড়ে আসলে আমার সব কিছু মানে পাই, পয়সা থাকুক পরে না থাকুক, কিন্তু পাহাড়ে আসতে পারলে আমার একটা অন্যরকম একটা স্বস্তি লাগে। কেন জানি না, এটা আমার মধ্যেই আছে। আমার মধ্যে না, অনেকে চ্যানেলে অনেকে বলে ইউটিউবে, কিন্তু ব্যাপারগুলো এগুলো যারা আসে তারা ফিল করতে পারে, যেমন আমি ফিল করতে পারছি ব্যাপারগুলো, এবং যারা আসে তারা ফিল করতে পারে। আমার বাড়ির লোককে যদি বাবাকে নিয়ে আসতে পারতাম, তাহলে এটা তারা ফিল করতে পারতো, কিন্তু যেহেতু আসেনি বা আসছে না, এই জন্য আমাকে সাপোর্ট করে না। এটা কিন্তু একটা পাড়া, দেখো এটা গ্রামের পাড়া, মানে বাদিকে দোকানগুলো দেখছো, আর ডান দিকে তিস্তা নদী, মানে পাড়ার মানে সামনে তিস্তা নদী। এটা মানে অসম্ভব সুন্দর দৃশ্য। যাই হোক, আমাদের এখন পৌঁছাতে গ্যাংটক, এখান থেকে মিনিমাম সময় লাগবে আমাদের 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা সরি 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এখন বাজে সকাল 7:30 8টা বাজে, 7:30 বাজে এখন।
তো আমরা 9:10টার মধ্যে পৌঁছে যাব গ্যাংটক। এখান থেকে গ্যাংটক আর 38 কিলোমিটার দেখাচ্ছে। তো একবার সামনের ভিউটা জাস্ট দেখো, মানে এত সুন্দর একটা রাস্তা, দুপাশ দিয়ে পাহাড়, সামনে দেখছি পাহাড়, অসম্ভব সুন্দর দৃশ্য। মানে এইসবের জন্যই কেন জানি না, মানে জানি না কেন, জেনেই তো এসেছি, মানে এইসবের জন্যই পাহাড়ে আসতে বেশি ইচ্ছে করে। এখনও তো উপরে উঠবো, যখন তত উপরে উঠবো তত বেশি সুন্দর লাগবে আরও। তো ভিউটা একবার দেখো, ভিউটাকে এনজয় করো তোমরা। আমরা চলে এসেছি প্রায় মাঙ্গানের কাছে, একটু এগিয়ে গেলেই মাঙ্গান, ঠিক আছে। মাঙ্গানে এখান থেকে তেল ভরবো, মানে গাড়িটাকে তেল ভরে নেবো। উপরের দিকে জানি না কোথায় কোথায় পাম্প হয়েছে, এখন উপরে অনেকে পাম্প হয়েছে। তো মাঙ্গান থেকে আমরা যাবো গ্যাংটকের দিকে। যেখান থেকে ফুল আপ করালাম, এখানে কিন্তু আগে 2-3 বছর বা 4 বছর আগে এখানে কিন্তু এই মাঙ্গানটাই লাস্ট ছিল পেট্রোল পাম্প। যদি আমি ওই লাচুং বা লাচেনের দিকে যেতাম বা গুরুদাম্বার সময়, আমার গুরুদাম্বার হয়ে গেছে এই বাইকটা নিয়েই, তো তখন কিন্তু এখান থেকে লাস্ট পাম্প ছিল, উপরে কোনো পাম্প ছিল না। এখন হয়তো হয়েছে নতুন পাম্প, বহুদিন যাওয়া হয় না ওইদিকে। খালি 7:30 কিলোমিটার রাইড করে আমরা খুব ক্লান্ত, অলমোস্ট হোটেলে পৌঁছেছি আরও 1 ঘন্টা লেট করে। তো সবার একটু মুখ চোখের অবস্থাটা দেখো, একদম অ্যাকচুয়ালি মুখ ঠিকই আছে। আরে বাপন এ বেশি জার্নি করেনি, শিলিগুড়ি থেকে ওকে ইসলামপুর থেকে তুলে নিয়ে এসেছি আমি। আরে সব থেকে বেশি গাড়ি চালাচ্ছে, বোঝা যাচ্ছে। বলছে এখনো গাড়ি চালাবে। এখন যাই হোক, তোমাদের এখানে কিছু ভিউ দেখাবো, এখনই। তো জাস্ট একটু ফ্রেশ হয়ে নি, তোমাদের এখানে জাস্ট কিছুটা ভিউ দেখিয়ে দিচ্ছি এখনই। জানি না গোপ্রোতে কোনো বোঝা যাবে, গোপ্রোতে বেশি বোঝা যাবে না, তবে এটা ড্রোন দিয়ে এখানে দেখানোর ইচ্ছা আছে।